আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ। আজকে আমাদের আলোচনার বিষয় আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর। চীন সফরটা একটা রাজনৈতিক সাবজেক্ট। আমি এটা কেন সিলেক্ট করলাম, এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। যদি খুব বেশি চয়েস আমার না রাজনৈতিক ফাংশন নিয়ে আলোচনা করা, বাংলাদেশের উন্নয়নের জন্যে দরকার ইনস্টিটিউশন গড়ে তোলা, শিক্ষা মান উন্নয়ন করা, মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ও প্রচারের বিষয়ে কাজ করা। এটা আমার সবচেয়ে পছন্দ। কিন্তু আজকেরা এই বিষয়টা আলোচনার জন্য এই জন্যে আনলাম যে তারেক রহমান চীন সফর করবেন মনস্থির করেছেন, সাথে সাথে সারা পৃথিবীতে এটা নিয়ে একটা বিশাল আলোচনা শুরু হয়েছে এই জন্যেই যে তারেক রহমানের চীন সফরের আগে তিনি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় যেতে বাধ্য হয়েছিলেন আমেরিকার রাষ্ট্রদূতের কলে। আমেরিকার রাষ্ট্রদূত আমির খসরু মাহমুদের বাসায় যায় এবং তারেক রহমানকে জরুরি তলব করে, যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এবং এই তলবটা ঠিক শেখ হাসিনার 25 বিলিয়ন মার্কিন ডলারের চায়না বিনিয়োগ আকর্ষণ করার সাথে তুলনা করা যেতে পারে। শেখ হাসিনা যখনই চায়নার দিকে ঝুঁকে পড়ল, তখন ভারতও ক্ষুব্ধ হলো, আমেরিকাও ক্ষুব্ধ হলো। সাথে সাথে ডিপ স্টেটের সাথে আমেরিকা মেকানিজম শুরু করলো এবং শেখ হাসিনার পতনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা। যদিও আমাদের আন্দোলনটা, ছাত্রদের আন্দোলনটাই মূল ভূমিকা ছিল, কিন্তু ইন্টারনালি কাজ করেছে আমেরিকা। এখন তারেক রহমান কি ঠিক একই ফাঁদে পড়তে যাচ্ছে, বা এর থেকে বাঁচারও কি কোনো উপায় আছে? আসলে একটা দেশ যখন আরেকটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, তাকে কয়টি নীতি ফলো করতে হয়, এটা যদি খেয়াল রাখা যায় তাহলে আমাদের আর সমস্যা হয় না। যদিও এটা খুবই উচ্চ লেভেলের আলোচনা, সাধারণ আমার শ্রোতা যারা এভারেজ লেভেলের, তাদের এটা কতখানি কাজে লাগবে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তবে আমি বলবো যে আজ যে মানুষটা সাধারণ ভাবছেন, দেশে যখন একটা ক্রাইসিস তৈরি হয়, সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন, তখন কেউ কিন্তু সাধারণ থাকে না, প্রত্যেকেই অসাধারণ ভূমিকা রাখতে হয়। বিশেষ করে বাংলাদেশ ভারতের যে রোষানলে আছে, এই অবস্থায় আমাদের বাংলাদেশের কোনো ব্যক্তি যদি নিজেকে স্বাভাবিক মনে করে যে আমি আমার কাজ করব, খাবো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা খুবই দুষ্কর। প্রত্যেককে এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। এজন্য আমি আলোচনা করছি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন, 3টি বিষয় একটা দেশ আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে ইন্টারন্যাশনাল পলিটিক্স মেনটেনের ক্ষেত্রে। একটা হচ্ছে ক্ষমতা, একটা হচ্ছে দক্ষতা, আর একটা হচ্ছে ঐতিহ্য। ক্ষমতার প্রধান উপাদান হচ্ছে কূটনীতি। তাদের সাথে বহির্বিশ্বের রাষ্ট্রের সাথে আপনি কতটা সম্পর্ক তৈরি করতে পারলেন। সম্পর্ক তৈরি করতে আপনার 4টি উপাদান লাগবে। বহির্বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করতে 4টি উপাদান লাগবে। একটা হচ্ছে ইকোনমিক ক্যাপাসিটি। আমাদের ইকোনমিক ক্যাপাসিটি হচ্ছে 1 নম্বরে আমরা আমদানি করি, 2 নম্বরে আমরা রপ্তানি করি, 3 নম্বরে আমরা জনশক্তি পাঠাই, আদম ব্যবসা করি। এই 3টা ক্ষেত্রে বর্তমান বাংলাদেশ সরকারের কতটুকু ক্যাপাসিটি আছে আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমরা আমদানি করি সব থেকে বেশি চীন থেকে, প্রায় 20 বিলিয়ন ডলারের। চীন আমাদের থেকে হাফ বিলিয়ন ডলার মতো আমদানি করে। আমরা ভারত থেকে দ্বিতীয় আমদানি করি 10 বিলিয়ন ডলারের মতো। ভারত আমাদের থেকে 2 বিলিয়ন ডলার মতো আমদানি করে। আমাদের প্রধান দুইটি, আমাদের সারা পৃথিবী থেকে আমরা মোটামুটি 50 বিলিয়নের কম আমদানি করি। তার 30 বিলিয়ন 40 বিলিয়নের আশেপাশে, তার 30 বিলিয়ন হচ্ছে 2 রাষ্ট্র থেকে। তো এই 2 রাষ্ট্র সাথে আমাদের কিছুটা ক্যাপাসিটি আছে যে আমরা
ইচ্ছা করলে অল্টারনেট করতে পারি। আমরা ভারতকে বেশি আমদানি করে একটু লোভ দিতে পারি, আবার চায়নাকে বেশি আমদানি করে একটু লোভ দিতে পারি। কিন্তু ভারত আমাদের এখন বার্গেনিং ক্যাপাসিটির বাইরে চলে গেছে। ভারত আমাদের আমদানির পরে নির্ভরশীলতার দিক খুব বেশি খেয়াল করছে, আমাদের চাপ দেওয়ার প্রতি বেশি খেয়াল করছে, জোর করে আমাদের উপর পোষণ করবে। সেই ক্ষেত্রে আমাদের চায়নার উপর নির্ভরশীলতাটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। কিন্তু চায়না যদি আমাদের সাথে সেরকমভাবে নেগোসিয়েশন করে, কিন্তু আমরা চায়নার উপরে যদি মিলিটারিগতভাবে যদি ডিপেন্ডেন্ট হই, তাহলে একটা সমস্যা আছে। সেক্ষেত্রে আমরা ডাইভার্সিফিকেশনের প্রয়োজন আছে আমদানির ক্ষেত্রে। বিশেষ করে খাদ্যপণ্য আমরা মিশর, তুরস্ক থেকে, রাশিয়া থেকে আমদানি করতে পারি কিছু কিছু উপাদান। তার ভিতরে ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, আমেরিকা থেকেও কিছু কিছু আছে। এরপরে আমাদের মালয়েশিয়া থেকেও যে আমরা পাম অয়েল বা সয়াবিন তেল কিছু আমদানি করে থাকি। এদিকে একটু বেশি খেয়াল করা দরকার। বিশেষ করে আমরা এই মুহূর্তে ইলেকট্রনিক সামগ্রী, গাড়ি, যন্ত্রাংশ যেগুলো আমদানি করে থাকি, সেগুলো মোটামুটি এভারেজলি ইন্ডিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এগুলো থেকে যদি আমরা আমদানি করি, মোটামুটি চায়নার সাথে কম্পারেটিভলি দামে মিল থাকে। বাকি বিশ্বের সাথে যদি আমরা করতে চাই, যেরকম আপনার জাপান থেকে, তখন এই এলাকা থেকে আমরা যে জিনিসটা আমদানি করলে যে দাম পড়ে, তার থেকে প্রায় 5-7 গুণ বেশি পড়ে যায়। তবে তার সেই প্রোডাক্টের আবার লংজিভিটিটাও বেশি হয়। এজন্য আমরা জাপান বা কোরিয়া থেকে যদি কোনো প্রোডাক্ট আমদানি করি, সেক্ষেত্রে দাম বেশি পড়লেও যারা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করবে, ব্যবহার করবে, তারা এটা নেবে। সুতরাং পণ্যের ডাইভার্সিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই দরকার, যেটা আমাদের বাংলাদেশ সরকার করে না। আমাদের বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার জন্য, রাজনীতিতে নিজের ক্ষমতা থাকার জন্য, বাংলাদেশের মানুষের এম্পাওয়ারমেন্ট না করে তারা তাদের নিজস্ব দলের স্বার্থ সিদ্ধির জন্য কোনো না কোনো রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে, রাষ্ট্রের সাপোর্ট নেয়, রাষ্ট্র ডিপ স্টেটকে ম্যানেজ করে তাকে ক্ষমতা রাখে। তবে তারেক রহমানের এই পলিসিটা ব্যর্থ হতে পারে। এ কারণে ব্যর্থ হবে যে আমরা যে রপ্তানি করি, আমাদের রপ্তানির প্রায় আমরা $50 বিলিয়ন মতো রপ্তানি করি। তার ভিতরে $35 বিলিয়ন শুধু ইউরোপ আমেরিকার সাথে, আর বাকিটা আমরা এদিক ওদিক করি। তাহলে ইউরোপ আমেরিকা যদি আমাদের উপর এই মুহূর্তে ক্ষুব্ধ হয়, তাহলে সাথে সাথে আমাদের রপ্তানি বাণিজ্য ধস। সুতরাং ইকোনমিক এম্পাওয়ারের ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক্যাল ফাংশন অবলম্বন করা দরকার। যেরকম আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে মানব সম্পদ রপ্তানি করে ভারত, ইনকাম করে $40 বিলিয়ন মার্কিন ডলার, মিশর $40 বিলিয়ন, পাকিস্তান $20 বিলিয়ন, প্রায় $100 বিলিয়ন এই 3টি রাষ্ট্র ইনকাম করে। আমরা মধ্যপ্রাচ্য থেকে $15 থেকে $20 বিলিয়ন আয় করি, আর বাকি অন্যান্য থেকে আয় করি। আমরা এখানে খুবই পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে যে বাংলাদেশকে মুসলমান কান্ট্রি হিসেবে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে একটা দুর্বলতা আছে মধ্যপ্রাচ্যে। কারণ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যে ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় ছিল, যেটাকে মধ্যপ্রাচ্যের সরকার অবশ্যই সেকুলারিজমের সাথে সম্পর্ক করতে আগ্রহী, কিন্তু যে মধ্যপ্রাচ্যের ধনকুবের বড় বড় কোম্পানির মালিক যারা আছে, এরা কিন্তু ইসলামপন্থী। এরা মুসলিম ব্রাদারহুড বা এ ঘরানা জামাত ইসলামের সাথে বেশি সম্পর্ক মেনটেন করে। আপনারা জানেন আল রাজি গ্রুপ বা কুয়েত ফাইন্যান্স, এরকম বড় বড় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের শেয়ার ছিল, যারা চলে গেছে। মধ্যপ্রাচ্যে যদি আমরা একটু বিএনপি জামাত ভালো সম্পর্ক রাখতে পারে এবং মধ্যপ্রাচ্যের সাথে নেগোসিয়েশন করতে পারে, মিনিমাম $20 বিলিয়ন শুধু মানব সম্পদ রপ্তানির ইনকাম বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ আমরা ইউরোপ আমেরিকার উপরে যে $32 বা $35 বিলিয়ন নির্ভরশীল, সেখান থেকে প্রায় $20 বিলিয়ন রিকভার করা সম্ভব, প্রায় $20 বিলিয়ন। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ খাত আছে যেগুলো ইকোনমিক পাওয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে শুধু রাজনীতি বেশি চলে, টকশোতে কোনো একাডেমিক বা শিক্ষাগত বা ব্যবসায়ী, শিল্প এগুলো সম্প্রসারণ কৌশল নিয়ে কোনো আলোচনা হয় না। আপনারা জানেন মালয়েশিয়ার মতো একটা ক্ষুদ্র রাষ্ট্র, ছোট রাষ্ট্র, তারা $200 বিলিয়ন উপরে সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি রপ্তানি করে। $200 বিলিয়ন। আমাদের টোটাল আমদানি রপ্তানি বাণিজ্য আছে $114 বিলিয়ন।
থাইল্যান্ড করে প্রায় $100 বিলিয়ন, ভিয়েতনাম করে প্রায় $150 বিলিয়ন, শুধু সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক যন্ত্রপাতি। আমরা যদি আমাদের বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির কোম্পানি গড়ে উঠেছে, এখানে যদি রাজনীতি না করা হয়, তাদের যদি সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখা যায়, তাহলে আমাদের এই ইলেকট্রনিক্স বাজারটা কিন্তু বড় হতে পারত। আমাদের সকল বাণিজ্যকে টপকে দিতে পারতাম আমরা। বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স পণ্য, বিশেষ করে মধ্যপ্রাচ্য কয়েকশো $100 বিলিয়ন, মানে প্রায় 5 থেকে 600 বিলিয়ন ডলারের উপরে তারা চায়না, আমেরিকা, তুরস্ক, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে ইলেকট্রনিক সামগ্রী আমদানি করে। আমরা একটুখানি ব্যাংকিং স্থিতিশীল যদি আনতে পারতাম, যেটা বিএনপি পারবে বলে মনে হচ্ছে না। আওয়ামী লীগ লুটপাট করে শেষ করেছে, বিএনপি সেখান থেকেই শুরু করতে যাচ্ছে। যদি সরকারি দল ও বিরোধী দল এক হয়ে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করতে পারে এবং ব্যবসায়ীদেরকে পেট্রোনাইজ করতে পারে, দলীয়করণ না করে, যেরকম আপনারা দেখলেন যে 8 দিন হসপিটাল বন্ধ করে দিল, এরকম করে আমাদের বাংলাদেশের এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে জাতিসংঘ প্রতিবেদন, এই মানে বিশ্বের যে জাতিসংঘের যে হেলথ সেক্টরটা, এই সেক্টরের যে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের যে জনসংখ্যার অনুপাতে ডাক্তার দরকার এখনও 7.5 লাখ। বাংলাদেশ প্রতি বছর 11 থেকে 12 হাজার ডাক্তার তৈরি করতে পারে। আমরা যদি এভাবে তৈরি করতে থাকি, তাহলে আমাদের 62 থেকে 65 বছর লাগবে আমাদের বর্তমান জনসংখ্যার আনুপাতিক ডাক্তার তৈরি করতে। আর 62 বছর পরে যে আমাদের জনসংখ্যা কত হবে আর ডাক্তার কত হবে। আমাদের যেখানে অসংখ্য হসপিটাল তৈরি করা দরকার, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি তৈরি করা দরকার, সেখানে সরকার এসেই একটা বন্ধ করে দিচ্ছে। স্বনামধন্য, কম খরচে পরিচালিত একটা প্রতিষ্ঠান, তাকে শাস্তি দেওয়ার দরকার ছিল, আমরা এটাও মনে করি। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো, কিন্তু বাংলাদেশ সদর হসপিটালগুলোর কী অবস্থা? সুতরাং আমি ওদিকে আর যাব না। বাংলাদেশের যদি ইকোনমিক্যাল এম্পাওয়ারমেন্ট করতে হয়, তাহলে আমাদের যে বাণিজ্যিক শক্তি তৈরি করার দরকার, সেক্ষেত্রে এই মুহূর্তে খুবই শর্ট টার্মে বিরোধী দল, বিশেষ করে জামাত ইসলাম এটা পারবে। কেন পারবে? যে খেয়াল করে দেখেন যে মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রের বড় বড় ধনকুবের সাথে জামাত ইসলামের খুব ভালো সম্পর্ক। জামাত ইসলাম যদি বলে যে দেশ আমাদের, তোমরা আসো, তুরস্ক জামাত ইসলামের ইঙ্গিত ছাড়া গতানুগতিক সম্পর্ক মেনটেন করবে, কিন্তু ঢেলে দেবে না। মালয়েশিয়া, আনোয়ার ইব্রাহিম, ইনি কিন্তু একটা ইসলামী দলের, মানে মুসলিম, সারা বিশ্বব্যাপী যে মুসলিম ব্রাদারহুডের যে মুভমেন্ট, তার একটা অংশ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। ওখানে তুরস্কের যে বর্তমান যে পার্টি আছে, মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম, ইনি কিন্তু ইসলামী দলের ক্ষমতায়। মালয়েশিয়াকে যদি জামাত ইসলাম সাথে একটা ভালো নেগোসিয়েশন করে, বলে যে হ্যাঁ, রাষ্ট্র এখন আমাদের হাতে, তোমরা আমাদের লোক নাও। মালয়েশিয়া এখন লোকের চাহিদা আছে প্রেজেন্ট, এই মুহূর্তে, এই বছরের জন্য 2 লক্ষ, তো মিনিমাম 1 লক্ষ লোক বাংলাদেশ থেকে নেবে। এবং এই লোক পাঠানোর ক্ষেত্রেও যদি বলতে কি, বাংলাদেশের সরকার তো সম্পূর্ণ ব্যর্থ। মালয়েশিয়া একবার আইন করে দিয়েছিল যে 40,000-এর উপরে যদি লোক পাঠাতে বাংলাদেশ সরকার টাকা নেয় জনগণের কাছ থেকে, তাহলে বাংলাদেশ থেকে লোকই নিব না, যেখানে 5-6 লাখ করে টাকা নেওয়া হচ্ছে। এখানেও সততা লোকের প্রয়োজন আছে। সেখানেও জামাতপন্থী লোক যদি লাইসেন্স পায় এ মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে, তাহলে এখানে খুব কম খরচে 1-1.5 লক্ষ লোক মালয়েশিয়ায় শুধু ঢোকানো সম্ভব। যাই হোক, এই বিভিন্ন সেক্টরে, অর্থনৈতিক বিভিন্ন সেক্টর যদি ম্যানেজ করতে হয়, বিশেষ করে আমাদের রপ্তানি বাজার ইউরোপ আমেরিকাকে ট্যাকেল দিতে হলে এই মুহূর্তে আমাদের 20 থেকে 25 বিলিয়ন ডলার অতিরিক্ত বাজার তৈরি করা দরকার। সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে মানব শক্তি রপ্তানির মাধ্যমে। সেটা মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এই রাষ্ট্রগুলো জামাত ইসলাম সক্ষম।
আর আমাদের গতানুগতিকভাবে রাষ্ট্রের পেট্রোনাইজে যেটা যাচ্ছে, এটা শুধু লুটপাট দুর্নীতির মাধ্যমে যাচ্ছে, মানুষ অসহায় হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষ ওই দেশে যেয়ে ইনকাম করে তার জমি জমা বেচা বা লোন করার টাকা উঠাতে পারছে না, ফিরে আসছে এবং প্রতারণার শিকার হয়ে ওখানে যে কাজও পাচ্ছেন। অথচ ওই দেশের চাহিদার সম্পন্ন রেজিস্টার কাজের ভিসা দিয়ে লোক নেওয়া সম্ভব। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সহ প্রায় 20 লক্ষ। এরপরে আসুন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর পাওয়ার আছে মিলিটারি পাওয়ার্স। মিলিটারি, আমার অটোমেটিক 15 মিনিট হয়ে গেছে, আপনাদের সংক্ষেপে বলবো। মিলিটারি পাওয়ারের ক্ষেত্রেও যদি আপনি বাংলাদেশকে মিলিটারি এম্পাওয়ারমেন্ট করতে চান, তাহলে আপনার লাগবে চায়না, পাকিস্তান, তুরস্ক, একসাথে লাগবে। চায়না, পাকিস্তান, তুরস্ক। আপনি যদি চেতনার ব্যবসা করেন, 71-এর চেতনার ব্যবসা করেন, তাহলে আপনি পাকিস্তানকে নিতে পারবেন না সাথে। পাকিস্তানকে ছাড়া যদি আপনি চায়নার সাথে সম্পর্ক তৈরি করতে চান, তাহলে আপনি ট্যাবে পড়বেন। কারণ চায়না কিন্তু আমাদের ভালোবাসে না। মায়ানমার থেকে 10 লক্ষ রোহিঙ্গা ঢোকা দিয়েছে, চায়না ইচ্ছা করলে কিন্তু ব্যাক নেয়। চায়না এ ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা করছে না, এটুকুনি মাথার ভিতরে রাখতে হবে। এরা কিন্তু বৌদ্ধ, এরা কিন্তু নাস্তিক। এরা বাংলাদেশকে যেটুকু ভালোবাসে সেটুকু শুধুমাত্র ভারতকে মোকাবেলা করার জন্যে। ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ বাঁধলে ওরা এসে বাংলাদেশকে বুক আগলে ঠেকাবে এরকম নয়। ওরা অস্ত্র দিয়ে আমাদের সহযোগিতা করবে, আমাকে যুদ্ধ করতে হবে, দুইজনই মরব। সুতরাং নেগোসিয়েশনের ক্ষেত্রে, বার্গেনিং ক্ষেত্রে আমাদের চায়নার সাথে যদি ভালো পাওয়ার থাকতে, তাহলে তুরস্ক এবং পাকিস্তান আমাদের পাশে রাখতে হবে, চেতনার ব্যবসা বন্ধ করতে হবে। তাহলে মিলিটারি পাওয়ার আমাদের বেশি হবে। মিলিটারি পণ্য রপ্তানি করে আমেরিকা বিশ্বে বিপুল অঙ্ক ইনকাম করে থাকে এবং তুরস্ক এক্ষেত্রে হাত দিয়েছে এবং খুব ভালো পারফর্ম করছে। আমাদের যদি এখানে তুরস্ক কিছু ড্রোন কোম্পানি তৈরি করে বানায় এবং পাকিস্তান এবং চীন যে যৌথ প্রযোজনায় বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরি করে, সেগুলো যদি আমাদের এখানেও কিছু কারখানা তৈরি করে, সেগুলো আমাদের দেশের লোকজন কাজ করে করে যদি দক্ষতা অর্জন করে, ভবিষ্যতে নিজেরাও তৈরি করতে পারে, এখানেও খুব দ্রুত আমাদের এমপ্লয়মেন্ট সম্ভব। এবং এই সমস্ত রাষ্ট্র যখন আসবে, খুব অল্প টাইমে আমরা মিলিটারি শক্তিতে বলিয়ান হয়ে উঠব। এরপরে আসে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল অ্যালায়েন্সও একই কথা, আগে যেটা বললাম, যে এই যে মালয়েশিয়ায় মুসলিম ব্রাদারহুড ক্ষমতায়, তুরস্কে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায়, মিশরে এখন মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় না থাকলেও মিশরের রাজনীতিতে এখন বিশাল ভূমিকায় চলে এসেছে ফিলিস্তিন যুদ্ধের কারণে। মানে ফিলিস্তিন যুদ্ধের কারণে ইসরায়েল এমন একটি ভূমিকায় চলে গেছিল যে মিশর আক্রমণ করতে পারে। আর ঐতিহাসিকভাবে মিশর আক্রমণ ইসরায়েল কয়েকবার করেছে, তখন মিশরের সরকার না পেরে মুসলিম ব্রাদারহুডকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দিয়ে অন্তত 3 থেকে 4 বার মিশর রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রের টেরিটরি রক্ষা করতে পেরেছে ইসরায়েল থেকে। এবারও কিন্তু মিশর যদিও মুসলিম ব্রাদারহুডকে অনেক নিষ্পেষণ করেছে, তবুও এখানে মুসলিম ব্রাদারহুড ব্যাপকভাবে ক্ষমতায় রয়েছে। এছাড়া মরক্কো, আলজেরিয়ায় ব্যাপক লোকের চাহিদা রয়েছে, সেখানে অনেক পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। প্লাস্টিক পণ্য, আমার বাংলাদেশে আরেকটি ইন্ডাস্ট্রি খুবই সম্ভাবনা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে, সেটা হচ্ছে প্লাস্টিক পণ্য। প্লাস্টিক পণ্য আমরা মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় রাষ্ট্রগুলোতে রপ্তানি করে আমরা অন্তত $20 বিলিয়ন ইনকাম করা সম্ভব এই মুহূর্তে। এবং প্লাস্টিক কারখানাগুলো খুব বেশি জটিল, কোনো মেশিনপত্র লাগে না, অল্প কিছু মেশিনপত্র বসালে হয়ে যায় এবং খুব বেশি দক্ষ শ্রমিকও লাগে না। এরপর আসুন কালচারাল ফাংশন। আমাদের সংস্কৃতি বলতে কি আছে? কিছু টুংটুঙাটুং রবীন্দ্রসঙ্গীত, এটা বাংলাদেশের মুসলমানরা শোনে না, কারণ এটা নাজায়েজ, হারাম। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। অধিকাংশ বিএনপি আমলিগেরও 30-40% মানুষ 5 ওয়াক্ত নামাজে বিশ্বাসী এবং পরকালে শাস্তির ভয়ে থাকে। সুতরাং বাংলাদেশের কালচার বলতে ইসলামী তাহজিব তমদ্দুন যদি চর্চা করা হয়, তাহলে কালচারাল রেভলিউশন হবে। বাংলাদেশে কালচারাল রেভলিউশন হচ্ছে না। ছায়ানট ওদিসিকে একটা হাফ ব্লাউজ পরে কয়েকটা মহিলা যে ওখানে নাচানাচি করে, আর সংঘর্ষ তৈরি হয় ইসলামপন্থীদের সাথে। বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে সংঘাত শেষ হচ্ছে না, চেতনা ব্যবসা শেষ হচ্ছে না, ভারতের আধিপত্য শেষ হচ্ছে না, শুধুমাত্র ইসলামী তাহজিব তমদ্দুনকে নেগলিজেন্সি করার কারণে। যে ব্যক্তি পার্লামেন্টে যে ইসলামী তাহজিব তমদ্দুনের বিরুদ্ধে ভাষণ দেন, তিনি বাড়ি যেয়ে বোর বেশি কথা শুনে ঘুমাতে হয়, সংসারে অশান্তি থাকে, সে বিএনপি করুক আর আমলিগ করুক।
কিন্তু তাকে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে, আমেরিকাকে খুশি করার স্বার্থে, ভারতকে খুশি করার স্বার্থে এই কাজগুলো তাকে করতে হয়। সুতরাং কালচারাল ফাংশন বলতে আপনাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে, যে আমাদের বাংলাদেশ যদিও আমরা এটা উত্তীর্ণ করতে পারবো না, সেটা হচ্ছে আইন, শিক্ষা, সাহিত্য, সঙ্গীত। আমাদের শিক্ষা সাহিত্যের ক্ষেত্রে আমরা যদি আরবি শিক্ষার উপর গুরুত্ব দিই, আমাদের কোনো ক্ষতি নেই, বরং আমাদের 1 নম্বর রেমিটেন্স আহরণকারী যে খাত, সেটা হচ্ছে মানব সম্পদ। মধ্যপ্রাচ্য আমাদের সবচেয়ে বড় বাজার। আরবি শিক্ষা গুরুত্ব দিলে এটা আমাদের জন্যই ভালো হবে। তারপরে সঙ্গীত, সঙ্গীত বলতে আমাদের উন্মুক্ত, এই মুহূর্তে উন্মুক্ত থাকলো, কিন্তু ইসলামী সংস্কৃতি তাহাজিব তোমাদ্দনের পেট্রোনাইজ যদি করায়, মানুষ লাখে লাখে জয়েন করবে। আপনি আমরা ইউনিভার্সিটি যখন পড়েছি তখন দেখেছি যে একটা ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান যখন করা হয়েছে আমাদের অডিটোরিয়ামে, তখন অডিটোরিয়ামের বাইরে মনিটর দিতে হয়েছে। আর যখন টুংটমাটুং করেছে ওই ওদিসির মতো নাস্তিক শিল্পী গোষ্ঠীরা, তখন অল্প কিছু লোক সেখানে উপস্থিত হয়েছে। আমি প্রত্যক্ষভাবে দেখেছি। এখনও দেখেন বাংলাদেশেও আজ মাহফিলে যে লাখ লাখ লোক হয়, আপনি এখানে একটা গানের প্যান্ডেল করে দেখেন, লোক হবে না, মানুষ যাবে না। সুতরাং কালচারাল ফাংশন চর্চা করার ক্ষেত্রে আমাদের এটা জাতিগত ঐতিহ্য বৃদ্ধি করে এবং নিজেদেরকে ঐক্যবদ্ধ করে। সুতরাং ইসলামী সংস্কৃতি আমাদের চর্চা করতে হবে, ইসলামী সাহিত্য আমাদের চর্চা করতে হবে। আমাদের ভারত উপমহাদেশেই প্রায় ইসলামের ইতিহাস আছে 1204 থেকে প্রায় 800 বছরের ইতিহাস। সেখানে পরাজয় জয়ের ইতিহাস আছে। 800 বছরের ভিতরে 200 বছর আমাদের পরাজয়ের গ্লানির ইতিহাস, সেটা আমাদের অনেক শিক্ষা। আর 600 বছর আছে মুসলিম শাসন, মুঘল সালতানাত সহ বিভিন্ন রকমের মামলুক শাসন, কুতুবউদ্দিন আইবেকের যে বংশধরের শাসন, অনেক কিছু আমাদের সেখানে শিকার রয়েছে। এগুলো চর্চা করতে যে আমরা এগুলোর সাথে যে আমাদের মুঘল আমলের ইতিহাস যখন আমরা চর্চা করতে যাবো, তখন এই মুঘল কোথা থেকে আসলো, এই মামলুকরা কোথা থেকে আসলো, ওই আপনার তখন ঢুকতে হবে আপনার তুর্কি, তারপরে ফিলিস্তিন, এই ইতিহাসের সাথে আমাদের ইতিহাস চর্চা জড়িয়ে যাবে। আমরা সেখানে গবেষণা করতে যাবো, ওরা আমাদের এখানে গবেষণা করতে আসবে যে আমাদের এই দূরপ্রাচ্য ইসলামের কালচারটা কীভাবে সংকুচিত হয়ে গেল। এভাবে আমাদের ধীরে ধীরে আমাদের মধ্যপ্রাচ্যের সাথে কোরিলেশন তৈরি করা যেতে পারে। আরেকটা হচ্ছে দক্ষতা। এত সময় আমরা বললাম যে 4টি ফাংশন বললাম ক্ষমতা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এখন আসুন 2য় নাম্বার, দক্ষতা। দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে আপনার একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ডাক্তার, আমাদের বাংলাদেশে ডাক্তার সংকট আছে, বহির্বিশ্বেও ডাক্তার নার্সের প্রচুর চাহিদা আছে। সরকারি প্রতিষ্ঠানগুলো ভালো ফাংশন করছে। যদি বিরোধী দল, বিশেষ করে জামাত ইসলামের ভালো ক্যাপাসিটি আছে, তারা প্রাইভেট প্রতিষ্ঠান, ডাক্তার বলেন বা বিভিন্ন রকম পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, টেকনিক্যাল মানুষের শিক্ষা দিতে পারে এবং বহির্বিশ্বে যে যে সার্ভিসগুলো দেওয়া যায় সম্ভব, দক্ষ মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে জামাত ইসলামের বিকল্প নেই। বিএনপি পারবে না, আওয়ামী লীগ পারবে না, পারেনি, এরা কোনোদিন পারেনি। এই স্বাধীনতার পর থেকে এরা কোনো ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। প্রাইভেট যে প্রতিষ্ঠানটা ভালো ফাংশন করেছে, এরা লুটপাটে বিশ্বাসী। একটা প্রতিষ্ঠান গড়ে থেকে কোটি কোটি টাকা লুটপাট করে কয়দিন পরে বন্ধ হয়ে যায়, নিজেরা মারামারি করে। কিন্তু পরীক্ষিত বাংলাদেশে অনেক স্কুল প্রতিষ্ঠান আছে, এগুলো নাম বলে চিহ্নিত করতে চাই না, যেগুলো ভালো ফাংশন করছে শুধু এই উদ্দেশ্যে যারা আল্লাহর জন্য কাজ করে। একটা শিক্ষা প্রতিষ্ঠান করে কোনো মতে নিজের রুজি হলে হয়, মানুষ এখানে শিক্ষা নিয়ে। জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলো যখন পড়ালেখা করে তখন খুবই সিপ্রেটে পড়ালেখা করে, মনে করে এরা আমাদের সেবা দিচ্ছে, আমরা কিছু সার্ভিস দিচ্ছি, প্রাইভেট সেবা পাচ্ছি। যেরকম আপনারা শুনেছেন যে ইবনে সিনায় 250 টাকায় দিনে 250 টাকায় প্রফেসর দেখানো যায়। ইবনে সিনায় তুলনামূলক পরীক্ষা নিরীক্ষা অন্যান্য কষ্ট অনেক কম। সুতরাং আমরা যদি দক্ষ মানব সম্পদ তৈরি করতে চাই, সেক্ষেত্রেও জামাত ইসলামকে যদি চাপা হয়, তাহলে বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি হবে না, বাংলাদেশ পিছিয়ে যাবে নির্ঘাত। প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে তুলতে এরা পারে না, পারবেও না। এরপর আসলে ঐতিহ্য বলতে কালচারাল ফাংশন একই কথা।
আর বলবো না। সুতরাং আপনাদের সাধারণ আমরা যারা আছি আমাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, রাজনীতিবিদরা আমাদেরকে ইনস্টিগেট করে, রাজনীতিবিদরা আমাদের ব্ল্যাকমেইল করে, আমাদেরকে চেতনা ব্যবসার দিকে ধাবিত করে নিয়ে যায়, আমাদের বিভিন্ন রকমের মিস ইনফরমেশন দিয়ে আমাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে, আমাদেরকে জিম্মি করে সন্ত্রাসী চাঁদাবাজদের দ্বারা আমরা তাদেরকে ভোট দিতে বাধ্য হই। আমাদের একটু ঐক্যবদ্ধ হতে হবে। একটু ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা একটু এগিয়ে আসি, আমাদের এই 114 বিলিয়ন মার্কিন ডলার আমদানি রপ্তানি বাণিজ্যকে 3 গুণ করা সম্ভব খুব সহজে। শুধুমাত্র হচ্ছে না বৈদেশিক রেমিটেন্স আহরণ করার, মানব সম্পদ রপ্তানিতে যে মানুষগুলো আমাদের পাঠানো দরকার, যেখানে 50,000 টাকায় পাঠানো যায় সৌদি আরবে একটা লোক, সেখানে এরা 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ লোক টাকা নিচ্ছে। কয়জন যেতে পারে? বরঞ্চ সরকারি খরচে লোক পাঠানো উচিত, খুবই কম খরচ হবে। সরকার যদি 5,000 কোটি টাকা খরচ করে কয়েক লক্ষ লোক পাঠিয়ে দিতে পারবে, বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স আসবে আমাদের। অথচ সরকার সেটা করছে না। সরকার যেটা করছে না, এই সরকার তো আমাদেরই কেউ না কেউ, আমাদের ভাই, আমাদের চাচা। আমরা যদি আমাদের এই প্রতিনিধিদেরকে চাপ প্রয়োগ করে অথবা পরিবর্তন করে ফেলি যে না এরা লুটপাট করছে, এরা চাঁদাবাজি করছে, এরা মানুষকে জিম্মি করে, এক একজন এক ক্ষেত্রে জিম্মি করছে। আপনারা জানেন যে আমাদের যে প্রত্যেকটা অফিস আদালত দুর্নীতি, ঘুষ, ছিনতাই, মানে চাঁদাবাজিতে লিপ্ত। এটা এক প্রকার চাঁদাবাজি, আপনার ফাইল আটকে পড়ে যাচ্ছে আপনি টাকা না দিলে। সুতরাং আসুন আমরা সাধারণ জনগণ যদি ঠিক হয়ে যায়, আমাদের সন্তানগুলো ভবিষ্যতের জন্য যদি শপথ পড়াতে পারি, আমরা যদি শপথ নিতে পারি যে ভালো মানুষ ছাড়া পড়তে পারে, তুলনামূলক 3 জন দাঁড়াইছে, আমি তুলনামূলক ভালো যে তাকে দেবো, দেখবেন ধীরে ধীরে সব চেঞ্জ হয়ে যাবে। 500 টাকা বা 1000 টাকা নিয়ে যদি আমরা ভোট না দিই, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে। খুব দ্রুত আমাদের এই দেশকে সংকট থেকে বাঁচানোর জন্য আমাদের সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই। রাজনীতিবিদরা সচেতন হবে না। এরা 16-18 বছর ধান খেতে, পাট খেতে, ঘুমাই থেকেও এরা ভালো হয়নি। সুতরাং এরা ভালো হবে না। এরা আরও 2 গুণ 3 গুণ 4 গুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে মানুষের চাঁদাবাজির উপরে, মানুষের ইজ্জতের উপরে, মানুষের মান সম্মানের উপরে, মানুষের ব্যবসা বাণিজ্যের উপরে। সুতরাং আমরা সাধারণ মানুষ আসলে ঐক্যবদ্ধ হই, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করি, আমাদের সিদ্ধান্তকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আমাদের দেশের জন্য উন্নয়ন হবে, দেশের জন্য ভালো হবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।